আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী শিক্ষক, ইম্পিরিয়াল পিক স্কুল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান নিয়ে। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ অধ্যায়। আর আমার ষষ্ঠ অধ্যায়ের নাম জাবেদা তৌরি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এটি হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সেজন্য তোমাদের এটা আরো গুরুত্ব সহকারে শিখতে হবে। মূলত এই জাবেদা তৈরি না করতে পারলে তোমার হিসাব বিজ্ঞান পড়াটা বৃথা হয়ে যাবে। দেখো, আমি পাশে একটা উদ্দীপক লিখেছি। এখানে অবশ্যই লেনদেনগুলা আর্থিক অনার্থিক উভয় থাকতে পারে, কিন্তু কখন আমরা জাবেদা তৈরি করি, লেনদেনগুলো থেকে আর্থিক অনার্থিক যাচাই করে হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট আলাদা করে লেখাই জাবেদা। দেখো, পাশে আমি জাবেদা তৈরির একটি নমুনা ছক তৈরি করেছি। দেখো, জাবেদা ছকে 5টি ঘর থাকে। প্রথমেই থাকে তারিখ, আর তারিখের ঘরে আমরা দিন, মাস, বছর উল্লেখপূর্বক লেনদেনগুলোর ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করব। তারপরে বিবরণে আমরা প্রতিটা লেনদেনের দুইটি পক্ষ থাকবে, এক পক্ষ ডেবিট, এক পক্ষ ক্রেডিট। আমরা বিবরণে লেখার সময় প্রথমে ডেবিট লিখব, তারপরে ক্রেডিট পক্ষ লিখব। তার সঙ্গে প্রতিটা লেনদেনের কারণ ব্যাখ্যা করব। তারপরে আছে আমাদের খতিয়ান পৃষ্ঠা। লেনদেনের জাবেদা তৈরি করার পর আমরা এটা খতিয়ান পৃষ্ঠায় স্থানান্তর করি। সাধারণত আমাদের এটা বাস্তব ক্ষেত্রে প্রয়োজন হয়, খতিয়ান পৃষ্ঠা উল্লেখ থাকে, কিন্তু জেনারেলি নবম দশম শ্রেণীতে খতিয়ান পৃষ্ঠা উল্লেখ থাকে না। এর একটা নমুনা ছক, এটা আমরা লিখে রাখছি। তারপরে থাকে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমরা ডেবিটের টাকা লিখবো এবং ক্রেডিট পক্ষের টাকা লিখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যখন আমরা টাকাগুলো লিখবো অবশ্যই ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমপরিমাণ হতে হবে। দেখো, এই যে কতিপয় আর্থিক ঘটনা আমি এখানে লিখেছি। জনাব আলী তার ব্যবসায় কতিপয় লেনদেন নিম্নরূপ। তাহলে অবশ্যই যখন আমি লেনদেন নিম্নরূপ বলছি, অবশ্যই তোমরা এখানে বুঝতে পারছো যে অবশ্যই এই সবগুলা ঘটনাই লেনদেন। দেখো, ধারাবাহিকভাবে তাহলে এই লেনদেন থেকে কিভাবে জাবেদা প্রস্তুত করা যায় সেটা আমরা করি। দেখো, প্রথমেই আছে 2020 জুন 1 পণ্য বিক্রয় বাবদ 20,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, ইতিপূর্বে তোমরা আগের ক্লাসে দেখেছো, আবার শিখছো যে পণ্য, চেক, মাল এগুলোর নামে হিসাব হয় না। সেটা তোমাদের পক্ষ নির্ণয় করার সময় এটা কিন্তু খেয়াল করতে হবে তোমাদের। দেখো, এই যে পণ্য বিক্রয়, অবশ্যই আমরা এটা জানলাম, এখানে আর্থিক পরিবর্তন হয়েছে, এটি একটি লেনদেন থেকে আমরা জাবেদা তৈরি করব। দেখো, তারিখের ঘরে আমরা কি লিখব, বছর লিখব,
জুন এইভাবে আমরা লিখবো তারিখের ঘরে। তাহলে আমাদের ঘটনাটা কি হয়েছে, পণ্য বিক্রয়। তাহলে আমাদের এখানে দুইটা পক্ষ বের করতে হবে। এটা মূলত আমরা লেনদেন থেকে বুঝতেছি এটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। তাহলে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানে মূলত বিক্রয় করে আমাদের আয় হয়। তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে হিসাব 5 প্রকার, সেই 5 প্রকার কোনটা বৃদ্ধি পাইলে ডেবিট, কোনটা হ্রাস পেলে ক্রেডিট, সেটা অনুযায়ী আমাদের করতে হবে। তাহলে এখানে আমাদের পণ্য বিক্রয় করে আমরা কি হয়েছে, নগদ টাকা পাইছি, অপরদিকে বিক্রয় করলে আমাদের আয় হয়। তাহলে পণ্য বিক্রয় করছি, আমার নগদ টাকা আছে, নগদ সম্পদ, আমরা জানি সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, আর অপরদিকে আয় হয়েছে, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট। আমরা ওইটা এখন কিভাবে লিখবো, দুইটা পক্ষ কিন্তু আমরা অলরেডি পেলাম। এক পক্ষ কি, নগদান হিসাব, নগদান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা দুইটা পক্ষ বের করলাম। এখন আমাদের কি করতে হবে, কারণ বা ব্যাখ্যা লিখতে হবে। তাহলে আমরা এই দুইটা পক্ষ কিভাবে পাইছি, যে পণ্য বিক্রয় করে আমাদের আয় হয়েছে, আমরা তখন কারণটা লিখতে পারি যে নগদে বিক্রয় করা হলো। এখন আমাদের সমপরিমাণ টাকা 20,000 টাকা ডেবিট পক্ষে লিখবো আর ক্রেডিট পক্ষে লিখবো, এবং আমরা বিবরণের ঘরে একটা নাম দিয়ে দেব। দেখো এটা আমাদের একটা হয়ে গেল। তার পরবর্তী ঘটনাটা কি ঘটেছে, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান। আমরা যখনই একটা ঘটনা বললাম, অবশ্যই এটা আমাদের কি চিন্তা করছি যে এটা একটি লেনদেন। তখন লেনদেন থেকে আমরা হিসাবে দুইটা পক্ষ বের করব। আমি ধারাবাহিকভাবে আবার তারিখটা লিখি, তোমরা মাস উল্লেখ পুরো লিখতে পারো, আবার ডটও ব্যবহার করতে পারো। তো আমি ডট ব্যবহার করি। জুন 7, পণ্য বিক্রয় বাবদ, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2,000 টাকা, পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 2,000 টাকা। দেখো শিক্ষার্থীরা, ক্রয় করলে আমাদের ব্যয় হয়, আর আমরা জানি ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট। আর এখানে আমি কি করছি, চেক দিছি, চেক দিলে আমার ব্যাংক থেকে টাকা হ্রাস পায়। তার মানে ব্যাংক আমরা জানি সম্পদ, আর সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়। তাহলে আমি এই ক্ষেত্রে দুইটা পক্ষ কি লিখতে পারি, যে ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় হিসাব ডেবিট, অপরদিকে আমি নগদ টাকা না দিয়ে এখানে কি চেক দিয়েছি, তাহলে আমার ব্যাংকের টাকা হ্রাস পাবে। তাহলে ব্যাংক সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আমাদের কারণ লিখতে হবে, চেক দ্বারা ক্রয় করা হলো। কত টাকা, 2,000 টাকা। ডেবিটের টাকা ডেবিটের ঘরে, ক্রেডিটের টাকা ক্রেডিটের ঘরে। লেখার সময় আমাদের খেয়াল রাখতে হবে সর্বদাই সমান, মানে সমান যেন হয়, যে ক্রয় হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট 2,000 টাকা।
এভাবে পরবর্তীতে যাই, যে ব্যাংকে জমা দেওয়া হলো 5,000 টাকা। তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই দুইটা পক্ষ বের করতে হবে। তাহলে দুইটা পক্ষ, অপর দিকে আমি ব্যাংকে টাকা জমা দিছি, অবশ্যই নগদ টাকা জমা দিছি, আর ব্যাংকে যখন টাকা দিলাম আমার সম্পদ, ব্যাংকে সম্পদ বাড়লো। তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট। দেখো তাহলে আমি ধারাবাহিকভাবে জুন 9 তারিখে কি করছে, আমরা ব্যাংকে জমা দিছি। আমাদের দুইটা পক্ষকেই, যে অপর পক্ষ ব্যাংক আর নগদ। তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে ডেবিট, তাহলে ব্যাংকে টাকা বৃদ্ধি পাইতেছে, সেই জন্য আমরা কি লিখবো, ব্যাংক হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। আমরা ধারাবাহিকভাবে আবার কারণ লিখি, যে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে টাকা জমা দেওয়া আমরা সেম টাকার অঙ্কে যেভাবে লিখি ওইভাবে লিখবো, 5,000 5,000। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের পরবর্তী ঘটনাটা কি, আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের। এর আগে ক্লাসে আমি তোমাদের বলছিলাম যে যদি আসবাবপত্র আর ক্রয় একই সঙ্গে থাকে, তখন আমাদের হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যে ক্রয় ব্যয় আর আসবাবপত্র সম্পদ একটা স্থায়ী সম্পদ, যদি এইরকম কোনো লেনদেন বা কোনো ঘটনা বা আর্থিক লেনদেন তোমরা এরকম পাও, তখন তোমরা অবশ্যই কি করবে, স্থায়ী সম্পত্তি অগ্রাধিকার দিবে। এখানে পক্ষ নির্ণয় করার সময় তোমরা কি করবে, এই স্থায়ী সম্পত্তির অগ্রাধিকার দিবে। মানে এইখানে পক্ষের সময় আমরা কি করব, আসবাবপত্র হিসাব লিখব, আর অপর পক্ষে নগদে আমরা ক্রয় করেছি, তাহলে নগদ আরেকটা পক্ষ আসবে। তাহলে এখানে আমি আসবাবপত্র ক্রয় করলাম, আমার ব্যবসা আসবাবপত্র আসলো, সম্পদ বৃদ্ধি পাইল, তাহলে সম্পদ কি, আসবাবপত্র। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ টাকা আমার চলে গেল। তাহলে আমরা জানি নগদ সম্পদ হ্রাস পাইলে ক্রেডিট হয়। তাহলে কিন্তু অলরেডি আমরা দুটো পক্ষ হয়ে গেলাম। তাহলে আমরা ধারাবাহিকভাবে লিখি, জুন 20 আসবাবপত্র হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। আমরা কারণ বা ব্যাখ্যা এখন লিখি, যে নগদে আসবাবপত্র ক্রয় করা হলো, নগদে ক্রয় করা হলো। তো শিক্ষার্থীরা তোমরা খুব খেয়াল করে দেখতেছো। এবার আমি পরবর্তী তারিখে যাব। আমাদের পরবর্তী তারিখে কি করা হয়েছে, বেতন প্রদান। দেখো ব্যবসা অবশ্যই কর্মচারীদের বেতন দিতে হয়, তাহলে বেতন প্রদান এটা একটা আমাদের আর্থিক লেনদেন। লেনদেন থেকে আমাদের দুটি
পক্ষ বের করতে হবে। অবশ্যই এখানে শ্রমিক বা কর্মচারীদের নাম থাকতে পারতো, কিন্তু এখানে শ্রমিক কর্মচারীদের নামে হিসাব হয় না। আমরা হিসাবটা লিখবো বেতন। বেতন একটা ব্যয় হিসাব। তাহলে আমরা জানি যে ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, আর অপরদিকে শ্রমিক কর্মচারীদের আমি কি দিয়েছি? নগদ টাকা দিয়েছি। তাহলে সম্পদ আমার ব্যবসায় হ্রাস পেয়েছে। তাহলে বেতন ব্যয় হিসাব, তাহলে বেতন হিসাব ডেবিট, অপরদিকে নগদ সম্পদ হ্রাস, তাহলে নগদান হিসাব ক্রেডিট। আমরা অনুরূপভাবে লিখি 25 তারিখ যে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ বেতন দেওয়া হয়। কত টাকা এটা? 10,000, 10,000, তো 2,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই জাবেদা তৈরি করার পর তোমাদের জাবেদার যোগফল নির্ণয় করতে হবে। আমাদের যোগফল কত হয়? 20, 22, 27, 37, 38, 39,000 টাকা। হিসাব আমরা বন্ধ করে দেব। 12, 5, 17, 18, 19, 19 আর 20, 39,000 টাকা। এইভাবে আমরা জাবেদা তৈরি করব। তো শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসে তোমরা কিভাবে জাবেদা তৈরি করতে হয়, কিভাবে জাবেদা ছকে জাবেদা লিপিবদ্ধ করতে হয় তোমরা বুঝতে পারছো। যদি তোমাদের কোনো বোঝার অসুবিধা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা তোমাদেরকে আরো ভালোভাবে শেখানোর চেষ্টা করব। এ পর্যন্ত বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।